বিভিন্ন পরিসংখ্যান বলছে বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষ 10-এর মধ্যে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের অবস্থান 7তম স্থানে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে বাংলাদেশে প্রায় 1,30,00,000-এরও বেশি সংখ্যক মানুষ ডায়াবেটিস রোগে কিন্তু আক্রান্ত রয়েছে। তবে শুধুমাত্র তাই নয়, এমন অনেকেই রয়েছেন যারা জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত, অর্থাৎ হিডেন ডায়াবেটিকের সংখ্যাটাও কিন্তু নেহায়েতই কম নয়। আমাদের আজকের আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করার চেষ্টা করব ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসকদের ভূমিকা এবং সেই সাথে এই যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে, যারা ওষুধের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তার পাশাপাশি অর্থাৎ ওষুধ গ্রহণ করার পাশাপাশি এক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকাটা, অর্থাৎ তাদের সচেতন জীবনধারায় চিকিৎসকরা কতটুকু আসলে তাদেরকে অনুপ্রাণিত করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসকের ভূমিকা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ফারিয়া আফসানা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হসপিটাল এবং প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর এম সাইফুদ্দিন, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল এবং জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেমনটি আমরা বলছিলাম যে সারা বিশ্বেই, শুধুমাত্র বাংলাদেশে নয়, গ্লোবালি কিন্তু ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশ মনে হয় খুব নাজুক একটা অবস্থানে রয়েছে। আমি প্রথমে ডক্টর ফারিয়া আফসানা আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। একটু জানবো, এই যে বাংলাদেশে ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এর পেছনে মূল কারণটা আসলে কি? ডায়াবেটিসের প্রিভ্যালেন্স বাড়ছে দেখে ডায়াবেটিসের জটিলতাও বাড়ছে, ঠিক একইভাবেই বাড়ছে। আর গ্লোবালি যেভাবে বাড়ছে, যেটা আপনি বলছিলেন, সেরকমভাবে বাংলাদেশেও কিন্তু একইভাবে বাড়ছে। এমনকি আমরা বলবো যে গ্লোবালির মতো সাউথ ইস্ট এশিয়ান রিজনে আমাদের এই ক্ষেত্রে এদিকে বেশি একটু বাড়ছে। তা এটার কারণ কি? যদি কারণটা আমরা দেখি, অনেকগুলি ফ্যাক্টর আছে। আমি বলবো প্রথম ফ্যাক্টর বলবো যে নগরায়ন বা আরবানাইজেশন। যত বেশি আরবানাইজেশন হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ব্যায়াম এগুলি কমে যাচ্ছে এবং খাওয়ার প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা মোরালেস বেশিরভাগই ফাস্টফুডের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। এই দুইটা ক্ষেত্রে কিন্তু আসলে এই দুইটাই কিন্তু ডায়াবেটিস বা ওজন আধিক্য হওয়ার জন্য একটা বড় ফ্যাক্টর। তো এই দুইটার উপরে যখন নির্ভরশীল হয়ে যাচ্ছি, তখন কিন্তু আসলে ওজন বৃদ্ধি পাচ্ছে এবং ওজন বৃদ্ধির সাথে সাথে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটাও বাড়ছে। এটা একটা ফ্যাক্টর। আবার যখন এরকমভাবে বেড়ে যাচ্ছে ডায়াবেটিসটা, সেখানে কিন্তু জেনেটিক একটা প্রিডিসপোজিশনও বেশি হচ্ছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখব এখন কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতেই কারো না কারো ডায়াবেটিস আছে। সুতরাং জেনেটিক ফ্যাক্টরটাও কিন্তু আসলে এর মধ্যে বেড়ে যাচ্ছে। তাহলে দুইটা ফ্যাক্টর মিলেই কিন্তু আসলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বাড়ছে। অর্থাৎ জেনেটিক বিষয়টাকে তো আসলে আমরা ইগনোর করতে পারবো না, কিন্তু যেটা আমরা কন্ট্রোল করতে পারবো, যেমনটি আপনি বলছিলেন যে ওবেসিটি বা ওভারওয়েট, সেটা তো চাইলেও আমরা আইডিয়াল বডি ওয়েটে নিয়ে আসতে পারবো। এখন জেনেটিক ব্যাপারটা নিয়েও কিন্তু একটু কাজ হচ্ছে, কারণ বলা হচ্ছে একটা বাচ্চা মায়ের গর্ভকালীন সময় তার এনভায়রনমেন্টটা কেমন হলো তার উপরে নির্ভর করবে তার ভবিষ্যৎ স্বাস্থ্যটা কেমন হবে। সুতরাং মাকে যদি হেলদি রাখতে পারি, মার যদি গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি, মার যদি গর্ভকালীন সময় ওজনটা ভালো থাকে, তাহলে কিন্তু ওই বাচ্চার যে এনভায়রনমেন্টটা ভালো পেলো, তাহলে ভবিষ্যতে তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটাও কম থাকবে। ফ্যামিলিতে যদি বাবা মা বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের যদি ডায়াবেটিস থাকে, তারা যদি একেবারে তরুণ বয়স থেকে যদি সচেতন থাকে, তাহলেও হয়তো সেটিকে প্রিভেন্ট করা সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধের সবচেয়ে বড় সুযোগ, যারা জানে যে তাদের উচ্চ ঝুঁকি আছে, তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের একটু ওজন বেশি, তারা যদি একটু ওজনটা নিয়ন্ত্রণে করে ফেলে এবং খাওয়া দাওয়ার নিয়মে ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকে, অবশ্যই তার ডায়াবেটিসটা প্রতিরোধ করা সম্ভব। জি, আরও জানবো আপনার কাছ থেকে। আমি ডক্টর এম সাইফুদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে যেমনটি ডক্টর ফারিয়া আফসানা বলছিলেন যে আসলে নগরায়নের কারণে ডায়াবেটিস রোগীদের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, একটু যদি আপনি আমাদেরকে বলতেন যে গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে এই যে ডায়াবেটিক রোগীদের যে প্রাদুর্ভাবটা বা সংখ্যাটা, সেটিকে আসলে সমান নাকি নির্দিষ্ট কোনো গোষ্ঠী আসলে ঝুঁকিতে সব থেকে বেশি রয়েছে? আমাদের কাছে শহর এবং গ্রামে রোগী কিন্তু খুব বেশি আমরা ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। তার মানে গ্রামে রোগীও কিন্তু বাড়ছে। নগরায়ন বা আরবানাইজেশন যেটা বলছেন, খাবার দাবার, জীবনযাত্রা, এখানে শহর আর গ্রামের মধ্যে খুব বেশি পার্থক্য হচ্ছে না। সুতরাং যা গ্রামে থাকছে তাদের ক্ষেত্রে কিছুটা এডিশনাল বেনিফিট হয়তো আছে, যেমন শহরে খেলাধুলার স্পেস,
হাঁটাচলার স্পেস কিছুটা লিমিটেড, গ্রামে হয়তো কিছুটা বাড়তি আছে, কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে শহর আর গ্রামের মধ্যে খুব বেশি পার্থক্য এখন আর দেখা যাচ্ছে না, যার ফলে গ্রামেও কিন্তু এখন শহরের মতো ডায়াবেটিস রোগীর সংখ্যা আসলে অনেক বাড়ছে, যেটা খুবই অ্যালার্মিং এবং আমাদের মতো মধ্যম আয়ের দেশের জন্য একটা বিরাট চাপ বলে আমি মনে করি। খাবারের পাশাপাশি কি আমরা আরেকটা বিষয়কে আসলে গুরুত্ব দিতে পারি না, যে ওখানে আসলে সুচিকিৎসার যে ব্যবস্থাটা সেটা নিশ্চয়ই একটু কম রয়েছে, যেটা শহরাঞ্চলে অনেক বেশি বা অ্যাভেলেবেল? এটা অবশ্যই, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির মোট সদস্য সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 450 জনের মতো। সারা বাংলাদেশে 17 কোটি মানুষের জন্য 450 জন এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট কাজ করছে। তার একটা বড় অংশই কিন্তু বড় সিটিগুলোতে দেখা যায় সার্ভিস দিচ্ছে, যার ফলে উপজেলা এবং জেলা পর্যায়ে বিশেষজ্ঞ সেবা বলতে আমরা যেটা বুঝি ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের যে সার্ভিস দেয় সেটা কিছুটা হলেও কিন্তু লিমিটেড, যার ফলে দেখা যাচ্ছে যে আপনি চিকিৎসার সুযোগ সুবিধা যদি বলেন, ল্যাব ফ্যাসিলিটি, ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি, স্পেশালিস্ট এট দ্য ডোর স্টেপ, এগুলো শহরাঞ্চলে নিশ্চয়ই ডেফিনেটলি কিছুটা বেটার ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য ভিলেজ অথবা রুরাল এরিয়া। আচ্ছা, তো যেহেতু বললেন যে সুচিকিৎসার যে ব্যবস্থাটা সেটার কিছুটা ল্যাকিংস রয়েছে বা গ্যাপ রয়েছে, সেটা কেন রয়েছে সেই উত্তরটা আমরা জানার চেষ্টা করবো আরেকটু পরে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে বর্তমানে কিন্তু শিশু বা তরুণদের মধ্যেও কিন্তু ডায়াবেটিসটা অনেক বেশি দেখা যাচ্ছে, এর পেছনের কারণগুলো কি? হয়তো ঘুরে ফিরে একই কারণ আসবে যে ডায়াবেটিসের জন্য ওজনাধিক্য বা তাদের খাদ্যাভ্যাস সঠিক নয় বা সেডেন্টারি লাইফস্টাইল, এর বাইরে আরো কোনো কারণ রয়েছে কিনা? এক হচ্ছে একদম ছোট বাচ্চা একসময় টাইপ 2 ডায়াবেটিস বলতে আমরা যেটা বুঝি, যেমন আমাদের বাবা, চাচা, মামা বা দাদাদের যে রোগ টাইপ 2 ডায়াবেটিস, সেটা সাধারণত 40 বছর বয়সে পরে হবে, এই ধরনের একটা ধারণা কিন্তু আমাদের লম্বা সময় পর্যন্ত ধারণা ছিল। কিন্তু ইদানিং আমাদের হসপিটালে বা চেম্বারে দেখা যাচ্ছে যে 10 থেকে 20 বছর বয়সের ছেলেরা ক্লাস 3, ক্লাস 4, 6, 7-এ পড়ছে, ওভারওয়েট, লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং জাঙ্ক ফুড অথবা ফাস্টফুডের উপর অতিরিক্ত ডিপেন্ডেন্সি, স্ক্রিন টাইম, ফিজিক্যাল প্লে নাই, যার ফলে দেখা যাচ্ছে এইসব ছোটো ছোটো বাচ্চাদেরও কিন্তু এখন টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। যার ফলে আমরা একসময় যেটা মনে করতাম যে 40 বছর বয়সে পরে বছর অন্তত একবার ডায়াবেটিস পরীক্ষা করা উচিত, এখন আমার ধারণা অ্যাভারেজ ডায়াবেটিস অনসেট আমাদের দেশে 20 থেকে 25 বছর, এবং যেসব ছোট বাচ্চা 10 বছর বয়সে পরেই যাদের ওভারওয়েট থাকে তাদেরকে আমরা রিকমেন্ড করছি বছর অন্তত একবার ডায়াবেটিস চেক করতে হবে। এটা খুবই অ্যালার্মিং যে একটা ক্লাস 4-এ পরে একজন বাচ্চাকে তার বাবা মা নিয়ে আসছে ওভারওয়েট এবং ডায়াবেটিস নিয়ে। তো এটাতে আমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত এবং আমাদের কিছু স্টেপস নেওয়া উচিত আসলে কীভাবে আমরা এইসব ছোটো ছোটো বাচ্চাদের টাইপ 2 ডায়াবেটিসের হাত থেকে আমরা রক্ষা করতে পারি। ফারিয়া আফসানা ম্যাডাম যেটা বলছিল, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকলে এটা কিন্তু একটু অ্যালার্মিং, সাথে এটা কিন্তু একটু অপরচুনিটিও বটে। আমরা সেই বাচ্চাকে কিন্তু অল্প বয়স থেকে করতে পারি, মানে অ্যালার্ট করতে পারি তার ফ্যামিলিকে বা তাকে, যে ভবিষ্যতে তার ডায়াবেটিসের ঝুঁকি বেশি, সুতরাং খাবার দাবার জীবনযাত্রাটা কিন্তু আমরা কিছুটা হলেও মডুলেট করতে পারি অ্যাট দ্য আর্লি এজ। এটা কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি। এটা কিন্তু বিভিন্ন আর্টিকেলেও কিন্তু বলা হয়েছে যে একজন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু একজন নর্মাল বা নন ডায়াবেটিক পেশেন্টের তুলনায় কিন্তু অনেক বেশি সচেতন থাকে, কারণ তিনি জানেন তার ডায়াবেটিস রয়েছে, তিনি রেগুলার বেসিসে গুড ফুড হ্যাবিট মেনটেন করে থাকেন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে তিনি খুব অ্যাক্টিভ থাকেন। আমি ডক্টর ফারিয়া আপনার কাছে এখন একটু জানবো, যেমনটি ডক্টর সাইফুদ্দিন বলছিলেন যে আসলে কম বয়সীদের মধ্যে ডায়াবেটিসটা অনেক বেশি দেখা যাচ্ছে, অ্যান্ড আনফর্চুনেটলি 20 বছর তো আপনি বললেন, 20 বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে 12-13 বছর বয়স। তো এক্ষেত্রে কি আমরা আসলে অভিভাবকদেরকে একটু সচেতন করতে পারি না, বা সচেতন করার জন্য আমরা কি কি ইনিশিয়েটিভ নিতে পারি বা স্টেপ নিতে পারি? আসলে প্রতিটা লেভেলেই কিন্তু এটার জন্য কাজ করা আছে, যেমন গভর্নমেন্ট লেভেলে করার আছে, সোসাইটি লেভেলে করা আছে, ইন্ডিভিজুয়াল ফ্যামিলি লেভেলে করা আছে, এবং যারা হাই রিস্ক বাচ্চা আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, ওজন বেশি আছে, তাদের লেভেলেও আছে। গভর্নমেন্ট থেকে যেটা করা যেতে পারে, অ্যাওয়ারনেসগুলি বাড়ানো যেতে পারে, যেমন মিডিয়ায় আরও বেশি বেশি ডায়াবেটিস সচেতনতামূলক প্রোগ্রাম হতে পারে, ডিসকাশন হতে পারে, আলোচনা, পেশেন্টদেরকে নিয়ে একটা ডিসকাশন, যারা সাফার করছেন, যাদের বাসায় ছোট বাচ্চা কীভাবে ডায়াবেটিস ধরা পড়লো, এরকম নিয়েও অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যেতে পারে। স্কুল কারিকুলামের মধ্যে ডায়াবেটিস সম্বন্ধে কিছুটা তথ্য যোগ করা যেতে পারে, যে তাহলে বাচ্চারা ছোটোবেলা থেকেই যে আসলে হেলদি ডায়েট, হেলদি ওয়েট মেনটেন করা, তো এটা করা যেতে পারে। যেমন অ্যাপ তৈরি করা যেতে পারে, যেখানে যেটা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এটা নিয়ে কাজ করছে আর কি, যে সেই অ্যাপে বাচ্চা নিজেই তার ওজন এবং উচ্চতা দিয়ে BMI ক্যালকুলেট করতে পারবে, তারটা আইডিয়াল আছে কিনা সেটা বুঝতে পারবে, হাইটের সাথে ওয়েটের যে সম্পর্ক সেটা মেজার করতে পারবে।
তারপরে হচ্ছে এলাকা ভিত্তিক করা যেতে পারে। সবচেয়ে বেশি বিশেষ করে শহর বা এখনকার বলবো আমি গ্রামেও হাঁটার জায়গার মানে এক্সারসাইজ এই এরিয়া কিন্তু কম, বাচ্চাদের স্কুলেও অপ্রতুল। সুতরাং এরকম এলাকা ভিত্তিক যদি করা যেতে পারে, একটা ওয়াকিং গ্রুপ বা এক্সারসাইজ করছে এরকম বাচ্চাদেরকে সহ করা যাচ্ছে, এরকম মানে সিকিউরিটি সহ অবশ্যই করা যেতে পারে। আর ইন্ডিভিজুয়াল লেভেলে বলবো আমি আসলে যেই মা বা বাবার ডায়াবেটিস আছে উনি তো চিকিৎসকের সাথে নিশ্চয়ই যোগাযোগ করছেন, উনি একটু সচেতন হতে পারেন যে ওনার বাচ্চার যেন ডায়াবেটিস ভবিষ্যতে না হয়, তাহলে ওনার কি কি স্টেপ নেওয়া উচিত এটাও একটু জেনে নিয়ে ফ্যামিলিতে এটা প্র্যাকটিস করতে পারেন এবং সবাইকেই সচেতন করতে পারেন। আসলে এখানে ডাক্তারদের দিক থেকে আমি বলবো কাউন্সেলিংয়ের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ এবং মা বাবা বা প্যারেন্টস যাদের ডায়াবেটিস আছে তাদের সচেতনতাটা পরিবার থেকে সচেতন হওয়াটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আমরা স্কুল কলেজ বা আদার্স যত জায়গায় সচেতনতামূলক প্রোগ্রাম আসলে আমরা শুরু করতে পারি সেটা আসলে দেখার বিষয়। ডক্টর সাইফুদ্দিন, আপনার কাছে এখন একটু জানবো, যেমনটা আমরা জেনে থাকি যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদেরকে ওষুধের মাধ্যমে তাদের ব্লাড সুগার কন্ট্রোল করা হয়, কিন্তু এক্ষেত্রে ঔষধের বাইরেও সেই রোগীটিকে আসলে তার সচেতন বা সুশৃঙ্খল জীবনধারাটা তিনি যেন মেনটেন করতে পারেন, ফলো করতে পারেন, সেই বিষয়গুলোকে আপনারা আসলে কীভাবে হ্যান্ডেল করে থাকেন বা কাউন্সিলিং করে থাকেন বা কীভাবে তাদেরকে অনুপ্রাণিত করে থাকেন? হ্যাঁ, ধন্যবাদ। আগে আমরা রোগীদের বলতাম যে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট হচ্ছে 3D ম্যানেজমেন্ট, এখন সেটা আমরা বলছি 4D ম্যানেজমেন্ট। তো 4D ম্যানেজমেন্টের মধ্যে নাম্বার 1 হচ্ছে ডিসিপ্লিন, নাম্বার 2 হচ্ছে আমাদের ড্রিম। যেমন আগে একটা সময় ধারণা করা হতো যে ঘুম ডায়াবেটিস চিকিৎসার কোনো একটি ইম্পর্টেন্ট স্টেপস না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে উই লিভ ইন এ ওয়ার্ল্ড অফ স্লিপ ডিপ্রাইভেশন, যার ফলে এখন দেখা যাচ্ছে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুম ডায়াবেটিস প্রতিরোধে এবং ডায়াবেটিস তার মানে কি আমরা বলতে পারি এখন 4D? হ্যাঁ, 4D ডেফিনেটলি, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন এবং ড্রিম। সুতরাং প্রত্যেকটা ডি কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা আনইন্টারাপ্টেড স্লিপ একজন ডায়াবেটিস রোগী ডায়াবেটিস ডেভেলপমেন্ট এবং ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খুব ইম্পর্টেন্ট ভূমিকা করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডায়েটের ক্ষেত্রে আসলে ডায়াবেটিস রোগীদের জন্য দেয়ার ইজ নো সেপারেট ডায়েট। আমরা যেটা বলি সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য, যেখানে কার্বোহাইড্রেট থাকবে অ্যারাউন্ড 50%, প্রোটিন 10 থেকে 15%, ফ্যাট থাকবে লেস দেন 35%, যেখানে মিনারেলস এবং বিভিন্ন ধরনের ভিটামিনস এবং ওয়াটার একটা অ্যাপ্রক্সিমেট কম্বিনেশন থাকবে। কিন্তু আমাদের দেশে খাবার দাবার আপনি একটু খেয়াল করে দেখবেন আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি কিছুটা বেশি, অ্যারাউন্ড 70 to 80% মানুষ কার্বোহাইড্রেট খাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের মতো দেশে এক হচ্ছে ডায়াবেটিস হওয়া, ডায়াবেটিস আনকন্ট্রোল, ওয়েট গেইন সব কিছুর জন্যই কিন্তু এক্সেস কার্বোহাইড্রেট একটু রেসপন্সিবল। ইদানিং আমরা ফেসবুকে দেখা যাচ্ছে খুব বেশি কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন 5 to 10% নিয়ে আসছে, কিটোজেনিক ডায়েট, এটাও কিন্তু আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং আমাদের ডায়েটটা আমাদের মডিফাই করতে হবে। এই যে আমরা পেট ভয়ে খাওয়া, আমাদের ছোটকাল থেকে যে ট্রেডিশন আমাদের বাবা মা আমাদের শিখিয়েছে যে একদম পেট ভয়ে খেতে হবে এবং সেটা ভাতই হতে হবে। সুতরাং এখান থেকে আমরা কিছুটা হলেও একটু মডিফিকেশন, একটু আরেকটা জিনিস, আমরা যে কোনো আনন্দ বা উৎসবে আমরা সবসময় মিষ্টি বিতরণ করছি। তো আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, আমি এবং ডাক্তার ফাইয়াব সামিন আমরা যে প্রোগ্রামে যাই সেখানেই বলি সুখবরে মিষ্টির পরিবর্তে ফল। এটা যদি আমরা ব্যাপকভাবে প্রচারণা করতে পারি, মানুষকে যদি কনভিন্স করতে পারি যে কোনো সুখবরে আমরা মিষ্টির পরিবর্তে ফল খাবো বা ফল বিতরণ করবো, তাই আমার ধারণা ডায়াবেটিস প্রতিরোধে একটা বড় কাজ দিতে পারে। আর ডিসিপ্লিন যেটা বললেন, সময় মতো খাওয়া, প্রত্যেক দিন সপ্তাহে এক্সারসাইজের ক্ষেত্রে সপ্তাহে 150 মিনিট এক্সারসাইজ, পরপর 2 দিন যাতে গ্যাপ না যায় সেটা খেয়াল রাখতে হবে। অ্যাভারেজ প্রতিদিন 20 থেকে 30 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা একটু হাঁটা হতে পারে। তো এক্সারসাইজ, খাবার, ঘুম, এগুলোতে যদি আনকন্ট্রোল হয় দেন দেওয়া লটস অফ ড্রাগ বা যেটা দিয়ে আমরা চিকিৎসা করি। আচ্ছা, তো এই যে আপনি 4Dর কথা বললেন, তার মধ্যে ডায়েটের বিষয়টি নিয়ে আপনি খুব চমৎকার ব্যাখ্যা দিলেন। এই জায়গাটা আমার একটা প্রশ্ন রয়েছে, আমার মনে হয় অনেক ডায়াবেটিক পেশেন্টদেরও এই প্রশ্নটা যে আমার ডায়াবেটিস হয়েছে তার মানে আমি কি কখনোই মিষ্টি জাতীয় খাবার খেতে পারবো না? তো আমার প্রশ্ন হচ্ছে যে যদি তিনি সবসময় তার ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখেন, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে তিনি থাকেন এবং কার্ভটাকে তিনি কন্ট্রোলে রাখেন, সেক্ষেত্রে কি 10 দিন 12 দিন 15 দিনে একবার হলেও কি কম মিষ্টির কোনো ডেজার্ট আইটেম খেতে পারবেন? ধন্যবাদ। অনেক সময় রোগীরা আমাদের জিজ্ঞেস করে যে স্যার আমাকে মিষ্টি খাওয়া খুবই বারণ কিনা, বা আমি মিষ্টি যাতে, বা আমার বাসায় দেখলাম যে পায়েস তৈরি করছে, আমি কি সেটা খাবো কি খাবো না, বা এটা জিজ্ঞেস করে। আসলে মানুষের ডায়াবেটিস আনকন্ট্রোল এবং ওজন ডিপেন্ড করে সারাদিনে আমরা কত কিলো ক্যালোরি খাচ্ছি। তো এক্সচেঞ্জ ডায়েট একটা টার্ম আছে। এক্সচেঞ্জ ডায়েট মানে হচ্ছে আপনি ধরেন 2 মুঠ রাইস কম খেয়ে আপনি একটু মিষ্টি জাতীয় খাবার খেলেন। তো সেটা আমরা সেটা খেয়াল করি যে আমরা কোনো ধরেন একটা পায়েস রান্না করছি, সুতরাং আমার কার্বোহাইড্রেট কন্টেন্ট যদি আমরা একটু কমিয়ে দিয়ে আমরা পায়েস খেতে পারি, এটা একটা অপশন।
নাম্বার 2 হচ্ছে এখন কিছু আর্টিফিশিয়াল সুইটেনার পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। এক হচ্ছে আপনি একদম সুগারের পরিবর্তে যদি আর্টিফিশিয়াল সুইটেনার ইউজ করেন সেটা কিন্তু ডায়াবেটিসের জন্য কিছুটা হলেও বেটার। কিন্তু আর্টিফিশিয়াল সুইটেনারের ক্ষেত্রে কিছু অবজারভেশন আছে, সেটা হচ্ছে এটা লম্বা সময় ধরে বেশি পরিমাণে খাওয়া যাবে না। রিসার্চ কিন্তু তাই বলছে যে টানা খেতে মডারেট অ্যামাউন্ট অফ আর্টিফিশিয়াল সুইটেনার আমরা অনেক সময় রোগীদের বলি যে প্রতিদিন 1, 2 থেকে 3টা ট্যাবলেট ইউ ক্যান ইউজ এজ এ অল্টারনেট টু সুইট। যারা বলে যে আমি একটু মিষ্টি জাতীয় খাবার শুধু খেতে পারবে না, অ্যাবসলিউটলি সেটা কখনোই বলা যাবে না। সারাদিনের ক্যালোরির উপর ডিপেন্ড করে অন্য খাবার একটু কার্টেল করে ইউ ক্যান টেক এনজয়, সপ্তাহে 1-2বার খেতে আমরা। অর্থাৎ একেবারে নিষেধ বলতে কিছু নেই, তিনি যদি খেতে চান সেটা আসলে অন্য মিলের সঙ্গে ব্যালেন্স করে, বিশেষ করে কার্বোহাইড্রেটের সঙ্গে ব্যালেন্স করে তাকে খেতে হবে। আমরা এই ডায়াবেটিস, আমি একটু বলতে চাই এখানে, আসলে এটা যখন আমরা এই মেসেজটা দিয়ে দিই তখন একটা প্রশ্ন চলে আসে, আসলে আমরা কতটুক মিষ্টি জাতীয় খাবারের পরিবর্তে কতটুক ভাত কম করব, এটা কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালাইজড। সেই জন্য কতটুকের পরিবর্তে কতটুক মিষ্টি খাওয়া যাবে, এই যে আপনি বললেন এটা ইন্ডিভিজুয়ালাইজড, অর্থাৎ ব্যক্তি বিশেষে এক একজনের এক এক রকম হয়ে থাকবে, সেটা আসলে কিরকম হবে, সেই ডিস্ট্রিবিউশনটা কতটুকু হওয়া উচিত এটার কোনো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে, সেটা একটু বিস্তারিত জানার চেষ্টা করব আপনাদের দুজনের কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম মিষ্টি জাতীয় খাবার খাওয়া নিয়ে। আপনি খুব চমৎকার করে বললেন যে এটা ইন্ডিভিজুয়ালাইজ হবে, যে কোন ব্যক্তি কতটুকু পরিমাণে খেতে পারবে সেটা তার বয়স, সেটা তার হাইট অনুযায়ী বা ওজন অনুযায়ী হয়তো বা আপনারা নির্ধারণ করে থাকেন অনেক সময়, সেটা একটু যদি আমাদেরকে বলতেন। আসলে ইন্ডিভিজুয়ালাইজড বলতে বলেছি যে এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তার কেমন, ইনসুলিন কার্যকারিতা কেমন, কতটুকু গ্লুকোজ সে হ্যান্ডেল করতে পারে তার শরীর, এটার উপরে। সুতরাং এটা আমরা বাইরে থেকে দেখে কিন্তু আসলে বলতে পারবো না। সেই জন্যই আমরা অ্যাজ এ হোল যখন সাধারণ মানুষকে একটা নলেজ দিই তখন এই যে মিষ্টি খাওয়ার ব্যাপারে যে একটা সতর্ক হতে বলি, কারণ যে খাবারেই ওজন বাড়াবে তার জন্য সেটাই কিন্তু ডায়াবেটিসের জন্য ক্ষতিকর। তাহলে এখন দেখা যাচ্ছে যে মিষ্টি জাতীয় খাবারে কিন্তু র্যাপিড ওয়েট গেইন হবে, ক্যালোরি বেশি হচ্ছে, খুব অল্প ছোট একটা মিষ্টি। কিন্তু আমরা যদি কাউকে বলি দুপুরে ভাত না খেয়ে শুধু 1টা বা 2টা মিষ্টি খাবেন, এইটা কিন্তু খুবই ইনহিউম্যান হবে, এটা সে পারবেও না। এটার আরেকটা সাইড এফেক্ট আছে, মিষ্টিতে হচ্ছে রিফাইন্ড সুগার, সাথে সাথে ব্লাড সুগারটা বাড়বে, কিন্তু খুব অল্প সময় বেড়ে থাকবে, তারপরেই কিন্তু সাডেনলি এটা ব্লাড সুগারটা আবার নর্মাল বা লো হয়ে যেতে পারে। কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা ভাত, রুটি, মুড়ি, চিড়া, এগুলি কিন্তু খুব গ্র্যাজুয়ালি ব্লাড সুগারটা বাড়ায় এবং সেটা একটা লেভেল মেনটেন করে। সেখানে খুব র্যাপিডলি ব্লাড সুগার বেড়ে আবার র্যাপিডলি কমে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্যই রেস্ট্রিকশনটা চলে এসছে যে মিষ্টি জাতীয় খাবারটা অ্যাভয়েড করা ভালো। সুতরাং যেহেতু আমরা এটা ইন্ডিভিজুয়ালাইজ করতে পারবো না, সেই জন্য অ্যাজ এ হোল যদি আমাদের দেশের পেশেন্টের মানে কাউন্সিলিং বা লেভেল অফ এডুকেশন বা নলেজ যদি এই ব্যাপারে বলতে চাই, তাহলে অ্যাজ এ হোল সবাইকে একটু মিষ্টিটা রেস্ট্রিকশন করার আমি অবশ্য পক্ষপাতী। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে আসলে খাবার দাবার গ্রহণ করার ক্ষেত্রে রোগীদের কিন্তু কিছুটা কনফিউশন থাকে, যতই তাদেরকে বলা হোক না কেন যে আপনি মিষ্টি জাতীয় খাবার একটু কম খাবেন, তার জায়গায় হচ্ছে কার্বোহাইড্রেটটাকে একটু ব্যালেন্স করে নেবেন। কিন্তু এই জায়গাটাই কি মনে হয় না যে একজন এন্ডোক্রাইনোলজিস্ট এবং সেই সাথে যদি একজন পুষ্টিবিদ টোটাল বিষয়টাকে, অর্থাৎ টিম ওয়ার্কের মাধ্যমে যদি রোগীকে কাউন্সিলিং করে থাকেন বা চিকিৎসা দিয়ে থাকেন, তাহলে সেটা তার জন্য বেস্ট একটা ট্রিটমেন্ট হবে। অবশ্যই এখানে মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কিন্তু আমরা মানে আগে একটা সময় যেমন ছিল শুধু চিকিৎসক নির্ভর, এখন কিন্তু পুষ্টিবিদরা আমাদের একটা বড় ব্যাকআপ মানে সার্ভিস দিচ্ছেন আর কি। এবং আমি বলবো যে এটা একটা অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মানে ডায়াবেটিস ম্যানেজমেন্টটা, সেক্ষেত্রে অবশ্যই একজন পুষ্টিবিদ তাকে সময় দিয়ে ডায়েট প্ল্যানটা তার কেমন হবে, কোনটা নিষেধ, ইন্ডিভিজুয়ালি পেশেন্টকে কী হবে এটা উনি নির্ধারণ করে দিতে পারেন। আর অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্ট হিসাবে আমরা তো সবসময় তাদের সহযোগিতা নিচ্ছি এবং তারাও কিন্তু পেশেন্ট সাপোর্ট হিসেবে, এবং পেশেন্টও বেশ পার্টিকুলারলি যদি শুধু খাবারটা বুঝতে যাচ্ছে যার কাছে, তাহলে আরও বেশি কনসেন্ট্রেট করতে পারছে আসলে যে কীভাবে তার ডায়েট প্ল্যানটা হওয়া উচিত। কারণ একজন পুষ্টিবিদ কিন্তু সেই জায়গাটা ডিটেলস ভাবে বলে দিচ্ছে যে কোন খাবারটাতে গ্লাইসেমিক ইনডেক্স বেশি বা কোনটাতে কম, কোনটা খেলে তার ব্লাড সুগার বাড়বে না বা কোনটা ডায়েটটা, যেমন আমরা একটা ডায়েট চার্ট দিয়ে দিলাম, সেখানে প্রত্যেকটা খাবারই যে তার ভালো লাগবে এমন কথা নয়, এক্সচেঞ্জ করে তার পরিবর্তে কি খাবে সেটাও কিন্তু একজন পুষ্টিবিদ সহায়তা করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর সাইফুদ্দিন আপনার কাছে একটু জানবো, ডায়াবেটিক পেশেন্টরা যারা প্রথম অবস্থায় আপনাদের কাছে আসেন, তিনি ঔষধের একটা প্রেসক্রিপশন উনি নিলেন, টুকটাক অনেক ইনফরমেশন আপনাদের কাছ থেকে নিলেন যে কীভাবে তাকে সব কিছু মেনটেন করতে হবে, কিন্তু এর পরবর্তী সময়টাতে যখন দেখা যায় যে ফলো আপের সময় আসে, তখন কিন্তু তারা ফলো আপে খুব সময় মতো আসে না। সো এই বিষয়টাকে রেগুলার করার জন্য, অর্থাৎ রোগী যেন প্রতি মাসে না হোক 2 মাস 3 মাস অন্তর অন্তর যেন
আপনাদের কাছে আসেন, কাউন্সিলিং নেন, সেভাবে আসলে আপনারা কাউন্সিলিংটা কিভাবে করে থাকেন? এক হচ্ছে আমাদের আপা যেটা বলছিল সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিস হেলথ এডুকেশন এবং হচ্ছে ডায়েটিশিয়ান যে নিউট্রিশনটা প্রোভাইড করবে। আমরা ঢাকা মেডিকেল কলেজে যেই কাজটা করি সেটা হচ্ছে একটা রোগী যখন ডায়াবেটিস নিয়ে আমাদের ওপিডিতে আসে তখন আমরা চিকিৎসা দিই এবং সুগার মনিটরিংয়ের অ্যাডভাইস দিয়ে আমরা একটা প্রেসক্রাইব ডায়েট চার্ট এবং লাইফস্টাইল মডিফিকেশনের কী কী কম্পোনেন্ট সেটা নিয়ে একটা প্রেসক্রাইব ফরম্যাট তাকে দিয়ে দিই। আমরা তাকে বুঝিয়ে দিই এবং একটা নির্দিষ্ট সময় পর ফলো আপ আসে। ফলো আপের ক্ষেত্রে আসে কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। রোগীকে কনভিন্স করা যে প্রতিবার 2-3 মাস পর এসে পরীক্ষা করে দেখা যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা। এবং ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু শুধু সুগার কন্ট্রোল নয়, ওয়েট কন্ট্রোল, সাথে কোনো কোমরবিডিটি যদি থেকে থাকে, প্রেশার, কোলেস্ট্রল, ফ্যাটি বা হার্টের অসুবিধা বা স্নায়ুতে কোনো অসুবিধা থাকে সেটার চিকিৎসা করা। আমরা ঢাকা মেডিকেল কলেজে ডায়াবেটিস হেলথ এডুকেশন একটা ক্লাস নিয়ে থাকি। এটা শুক্রবার প্রতিদিন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত হয়। আমাদের এফসিপিএস বা এমডি ফাইনাল পার্টের যারা স্টুডেন্ট আছে তাদের একটা আমরা রোস্টার করে দিয়েছি। প্রতিদিন যত সংখ্যক রোগী এখানে আসবে আমাদের ওপিডিতে 9টা থেকে 10টা পর্যন্ত ডায়াবেটিস রোগীদের খাবার দাবার, জীবনযাত্রা, মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট, লাইফস্টাইল নিয়ে এই 1 ঘন্টা তারা ওখানে শুনতে হবে এবং ইটস কমপ্লিটলি ফ্রি। জাফর এটা কিন্তু আমাদের সারা বছর আমরা এই কার্যক্রমটা চালাচ্ছি। জাফর প্রতিদিন সকালে দেখা যাচ্ছে যে 30, 40, 50 জন লোকজন এসে বসে এখানে শুনছে আসলে কীভাবে ডোজ মডিফিকেশন করতে। অনেক সময় রোগীরা হয়তো চিকিৎসক দেখাইতে আসছে, আমরা বলছি প্রথমে 1 ঘন্টা ওখানে গিয়ে শুনে আসেন, দেন আই গিভ প্রোভাইড ইউ দ্য প্রেসক্রিপশন। ফলো আপের কথা যেটা বললেন এটা ঠিক যে অনেক সময় রোগীরা কিছুটা রিজাক্টেন্ট থাকে। হয়তো একবার দেখেছি 1 বছর পর্যন্ত রোগীর খবর নাই, বললো যে স্যার যে ওষুধ আপনি লিখে দিয়েছেন সেটা আমি খেয়ে যাচ্ছি কিন্তু আমার আসার সময় করতে পারি না। তো এক্ষেত্রে রোগীকে জাস্ট কাউন্সেলিং এবং কনভিন্স করা যে ফলো আপ এবং অ্যাডজাস্টমেন্ট অফ দ্য মেডিকেশনটা যে ইম্পর্টেন্ট, এটা তাকে কনভিন্স করার চেষ্টা করাটাই আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ বলে আমি মনে করি। আচ্ছা, তবে এই যে ফলো আপে তারা রেগুলার আসছেন, এটার জন্য কি ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে তারা যেহেতু ব্লাড সুগার রেগুলার চেক আপ করছে না বা অন্যান্য চেক আপের আন্ডারে তারা আসছেন, এর জন্য অন্যান্য কোনো রোগ তাদের হচ্ছে, অর্থাৎ কিডনি জনিত সমস্যা বা চোখের সমস্যা, এই সমস্যাগুলোও কি বৃদ্ধি পাচ্ছে? ডেফিনেটলি, কারণ আমরা এমনও অনেক রোগী পাচ্ছি যারা বললো যে স্যার 5 বছর আমার ডায়াবেটিস ধরা পড়েছে, একজন চিকিৎসক আমি দেখিয়েছি এন্ডোক্রাইনোলজিস্ট, উনি আমাকে কিছু মেডিকেশন সাজেস্ট করেছে, আমি 2 মাস খেয়েছি, তারপর স্যার আমি আর কোনো ওষুধ খাই নাই, এখন আমি আপনার কাছে আসছি, আমার চোখে দেখতে অসুবিধা হচ্ছে। তো আমি আই স্পেশালিস্টের কাছে রেফার করার পর ধরা পড়ে যে ওনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে, যার ফলে ডায়াবেটিস লম্বা সময় আনকন্ট্রোল থাকার জন্য ওনার চোখের সমস্যা হচ্ছে। স্যার আমার পায়ে পানি চলে আসে, পরে দেখা গেলো যে ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, যার ফলে উনি কিন্তু জানতো ওনার ডায়াবেটিস, কিন্তু প্রথমে 1-2 মাস ওষুধ খেয়ে খামখেয়ালি বা অবহেলার জন্য সেটা, বা হি ওয়াজ নট কনভিন্সড যে ডায়াবেটিক ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট। যার ফলে একটা বড় সংখ্যক রোগী কিন্তু ডায়াবেটিসের জটিলতা নিয়ে আমাদের কাছে আসে। সেটা হতে পারে যে চোখে দেখতে অসুবিধা, সেটা স্নায়ুজনিত জটিলতা যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা যেটা বলছি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা কিডনি ড্যামেজ হচ্ছে, অথবা হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, পায়ে ক্ষত নিয়ে আসে। তো এইসব কেউ দেখা যাচ্ছে আমরা এইসব জটিলতা নিয়ে যখন আমাদের কাছে আসছে তখনই ডায়াবেটিস ধরা পড়ছে। কিন্তু একটা সংখ্যক আমরা পাই যা আগেই ডায়াবেটিস ধরা পড়েছিল কিন্তু ওনার চিকিৎসা হয়তো কিছুদিন কন্টিনিউ করেছে বা ওই ডোজেই মেডিকেশন আর অ্যাডজাস্টমেন্ট হয় নাই, চিকিৎসকের ফলো আপে আসে নাই। সুতরাং এটা রোগীদের অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে যার ডায়াবেটিস। এই সংখ্যক রোগীদের সংখ্যাটা মনে হয় আমরা যতটুকু জানি বিভিন্ন জরিপ বলছে যে প্রায় 1 কোটিরও বেশি, যে যারা জানেই না তাদের ডায়াবেটিস রয়েছে। ধন্যবাদ। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের স্টেটমেন্ট অনুসারে বাংলাদেশে এই মুহূর্তে ডায়াবেটিস রোগীর সংখ্যা 1,31,00,000। তার 65%ই কিন্তু জানে না যে তাদের ডায়াবেটিস আছে, এবং যারা জানছে যে তাদের ডায়াবেটিস আছে তার মানে 1,31,00,000 মধ্যে 65% জানে না। তার মানে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু আনস্ক্রিন থেকে যাচ্ছে, আনডায়াগনোস থেকে যাচ্ছে, যা বিভিন্ন জটিলতা নিয়ে ভবিষ্যতে আসবে। 65% জানে না, তারা তো জানবেই না। যারা জানে তার অর্ধেক আবার চিকিৎসা নিচ্ছে, বাকি অর্ধেক চিকিৎসা নিচ্ছে না। যে অর্ধেক চিকিৎসা নিচ্ছে তা অর্ধেক আবার সুগার কন্ট্রোল থাকছে, বাকিদের সুগার আনকন্ট্রোল থাকছে। যার ফলে একটা বড় সংখ্যক রোগী আমাদের মতো মধ্যম আয়ের দেশে ডায়াবেটিস আনডায়াগনোস থাকছে বা অপর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে বা চিকিৎসার ঠিক মতো কন্টিনিউ করছে না। তার উপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপনেও কেউ একটু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে একটা বড় সংখ্যক রোগী ডায়াবেটিসের জটিলতা নেমে। এবং একটা ডায়াবেটিস রোগী যে এই যে ডায়াবেটিসের জটিলতা, এটা তার ফ্যামিলির জন্য একটা বিশাল ফাইন্যান্সিয়াল বার্ডেন। কারণ দেখা যাচ্ছে একটা বড় সংখ্যক মানুষ হচ্ছে ওয়ার্কিং পিপল, সে কাজ করতে পারছে না, তার ডায়ালাইসিস লাগছে, এটা খুবই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, যার ফলে একটা বিশাল ফাইন্যান্সিয়াল বার্ডেন তার ফ্যামিলির জন্য হয়ে দাঁড়াচ্ছে।
জি, অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর ফারি আপনার কাছে একটু জানবো, যেমনটি ডক্টর সাইফুদ্দিন বলছিলেন যে এই যে বিশাল একটা জনগোষ্ঠী, তারা জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে, এবং সেই সাথে কিন্তু প্রি ডায়াবেটিস রোগীদের সংখ্যাটাও কিন্তু কম নয়। যারা জানেন যে তাদের ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার একেবারে বর্ডার লাইনে রয়েছে, অথবা 0.1-0.5% পর্যন্ত তার বাড়তি রয়েছে, এটা জানার পরেও কিন্তু তারা সচেতন হচ্ছে না তাদের ডায়েটের ব্যাপারে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের বিষয়ে। তো তাদের ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে কাউন্সিলিং করে থাকেন? তো এই যে বিশাল একটা জনগোষ্ঠী প্রি ডায়াবেটিসে ভুগছে, তারা মেনটেন না করার কারণে কিন্তু দেখা যাচ্ছে ভবিষ্যতে তারা কিন্তু পার্মানেন্ট ডায়াবেটিক পেশেন্ট হিসেবেই কিন্তু তাদেরকে ট্রিট করা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই ক্ষেত্রে আমি বলবো চিকিৎসকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যার একজনের প্রি ডায়াবেটিস ধরা পড়লো তাকে আমি কিভাবে হ্যান্ডেল করছি এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ তাকে আমি রিপোর্টটা কিভাবে বলবো, তার কি করতে হবে এটা কিভাবে বলবো। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোগী এসে বলে আমাকে 5 বছর আগে ডাক্তার বলেছিলেন আপনার বর্ডার লাইন ডায়াবেটিস আছে, তেমন কিছু করার দরকার নাই, জানা থাকলো আর কি আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে। কিন্তু এখান থেকেই কিন্তু আমার প্রিভেনশনের শুরু, কারণ বলা হয় যে প্রি ডায়াবেটিস এই জায়গাটাতেই চিকিৎসকের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে সাধারণভাবে বলা হয় যে 1/3 অফ দ্য প্রি ডায়াবেটিস পেশেন্ট কিন্তু আবার নর্মালও হয়ে যেতে পারে, এবং 1/3 প্রি ডায়াবেটিস হিসাবেই থেকে যেতে পারে, এবং 1/3 ডায়াবেটিসে চলে যাবে। এই জিনিসগুলো একটু পেশেন্টকে যদি আমরা বুঝিয়ে দেই তাহলে কিন্তু আসলে পেশেন্টের জন্য খুব ভালো হবে। কারণ পেশেন্ট যদি জানে যে এটা থেকে আমি আবার নর্মাল হতে পারবো, একবার ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু আমার ডায়াবেটিস নিয়েই ভালো থাকতে হবে, কিন্তু এখান থেকে যদি আমি আবার নর্মাল হতে পারবো তাহলে আমার কি করতে হবে। এখানে যে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার পরিবর্তনের একটা বিশেষ রোল আছে, এটা যদি আমি কাউন্সিলিং করে তাকে বুঝিয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ, মানে তার জন্য একটা ভালো স্টেপ হবে। শুধু এখানেই যে থেমে থাকলে হবে না, ও আমাকে বর্ডার লাইন ডায়াবেটিস আছে, আমার তো আর ডাক্তারের কাছে কেন যেতে হবে, কিন্তু তারও কিন্তু এই প্রি ডায়াবেটিস পেশেন্টদের, এবং এই জায়গাটাতেই কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে যে প্রি ডায়াবেটিস মানে অনেকে মনে করে যে এটা আসলে ডায়াবেটিস লেভেলে না, এখনো হয় নাই, যখন হবে তখন দেখা যাবে, এরকম একটা ভাব থাকে। কিন্তু আমাদের একটু বোঝাতে হবে যে আসলে প্রি ডায়াবেটিসেও ডায়াবেটিসের যে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনটা, বড় বড় রক্তনালীর যে জটিলতা, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, পায়ের রক্তনালীর সমস্যা, রক্ত সঞ্চালনের সমস্যা, এগুলো কিন্তু প্রি ডায়াবেটিস পেশেন্টদের অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ডায়াবেটিসের যে জটিলতাগুলো সেগুলোও কিন্তু অনিয়ন্ত্রিত ব্লাড সুগারের জন্য এখানেও চলে আসতে পারে। সুতরাং এই ব্যাপারে যদি আমরা একটু পেশেন্টকে অ্যাওয়্যার করি, আর যদি অ্যাওয়্যার করি নিয়মিত ফলো আপ, মনে করতে পারে যে আমার তো আসলে ডায়াবেটিস ধরা পড়েনি, আমার নিয়মিত ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ডায়াবেটিসের রোগীর মতোই কিন্তু তারও কিন্তু প্রতি বছর একবার করে এই কমপ্লিকেশনগুলি তার হয়ে যাচ্ছে কিনা, যেমন চোখ দেখিয়ে নেওয়া উচিত, কিডনির পরীক্ষা করে নেওয়া উচিত, হার্টের স্ক্রিনিং করে নেওয়া উচিত, পায়ের রক্ত সঞ্চালন বা স্নায়ুজনিত কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলিও দেখে নেওয়া উচিত। কারণ প্রি ডায়াবেটিসও কিন্তু এই কমপ্লিকেশনের বাইরে না, তাদেরও কিন্তু এই জটিলতাগুলি হতে পারে। আচ্ছা, যেহেতু স্ক্রিনিং এর কথা বললেন বা ফলো আপের কথা বললেন, একজন ডায়াবেটিক পেশেন্টের ইয়ারলি আসলে কতবার হোল বডি চেক আপ অথবা যেটা নেসেসারি তার জন্য বেসিক, যেটা কোন কোন ধরনের টেস্ট আসলে করা উচিত এবং কতবার করা উচিত? হ্যাঁ, ধন্যবাদ। ধরে নিচ্ছি যার কোনো জটিলতা নাই, যার কোনো কমপ্লিকেশন এখনো হয় নাই, তার ইয়ারলি বছরে একবার অ্যাটলিস্ট সব ডিটেলস ইনভেস্টিগেশনগুলি, যেমন ক্রিয়েটিনিন বা কিডনির পরীক্ষা, ইউরিন টেস্ট, ইউরিন অ্যালবুমিন যাচ্ছে কিনা এই টেস্টগুলি, ইসিজি বা হার্টের অবস্থা কেমন আছে, রক্তের কোলেস্টেরলের মাত্রা কেমন আছে, এটা দেখে নেওয়া উচিত। ব্লাড সুগার তো অবশ্যই, এবং HbA1c বা 3 মাসের গড় ডায়াবেটিস বছরে অ্যাটলিস্ট 3 বার করে নেওয়া উচিত, 4 বার করতে পারলে আরও ভালো। যার খুব ভালো কন্ট্রোল আছে তাকে আমরা বছরে একবার এই স্ক্রিনিংটা করতে পারি। আর যাদের কোনো জটিলতা হয়েই গিয়েছে এর মধ্যে, যেমন কিডনির সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, হার্ট বা স্ট্রোকে হয়েছে কখনো, তার কিন্তু আরেকটু ফ্রিকোয়েন্টলি টেস্টটা করা উচিত। সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 3 থেকে 6 মাস পর পর তার এই স্ক্রিনিংগুলি করে নেবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি যে টেস্টগুলোর কথা বললেন, এটি আসলে আপনি বললেন যেটা ব্যক্তি বিশেষে আসলে ডিপেন্ড করে বা অন্যান্য কোমরবিডিটি ডিজিজ তার রয়েছে কিনা সেটির উপর ডিপেন্ড করে। ডক্টর সাইফুদ্দিন, আপনার কাছে একটু জানবো যে অধিকাংশ ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় একটা না একটা সময় কিন্তু তারা কিডনিজনিত সমস্যায় তারা ভুগছে, এর কারণটা আসলে কি? ডায়াবেটিস রোগীদের আসে বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আমাদের কাছে আসে, এবং হচ্ছে জটিলতা নিয়ে যাওয়া আসে এই ধরনের রোগী কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়ছে। তো একটা কারণ হতে পারে যে আসলে ডায়াবেটিস তার লম্বা সময় পর্যন্ত আসলে আনকন্ট্রোল থাকছে। তো আমাদের কাছে রোগীরা যখন আসে, আমরা তাদেরকে ডাক্তার ফারিয়া আফসানা ম্যাডাম যেরকম বললো, আমরা তাদের একটা পার্টিকুলার ফলো আপ টাইম দিয়ে দিই যে আপনি 3 মাস পর আসবেন, কেউ কেউ 6 মাস পর, কাউকে কাউকে বলছে 1 বছর পর আসবেন, যারা প্রি ডায়াবেটিস বা ভেরি ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস থাকে। যারা আনকন্ট্রোল থাকছে তাদেরকে আমরা 2 মাস, 3 মাস বা কেউ কেউ কাউকে কাউকে 6 মাস পর আসতে বলছি। সুতরাং নিয়মিত ফলো আপ এবং নিজে মনিটর করা। অনেক সময় রোগীদের ধারণা
যে আমি 6 মাস পর ডাক্তার সাহেবের কাছে যাব, উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমার মেডিকেশন একটু মডিফাই করে দিবে, আমি সেটা পরবর্তী 6 মাস কন্টিনিউ করবো। কিন্তু আমরা রোগীদের সবসময় বলি যে এটা এখন হচ্ছে পেশেন্ট সেন্টার ট্রিটমেন্ট, মানে রোগী নিজেই সাপ্তাহিক, আমি যেমন আমার সব ডায়াবেটিস রোগীদের বলি সপ্তাহে একদিন 4 বেলা ডায়াবেটিস মাপবেন, খালি পেটে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর, রাতে খাওয়ার 2 ঘন্টা পর। তাই আপনি বুঝতে পারবেন সারাদিন আপনার ডায়াবেটিসটা কেমন থাকছে, এবং চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একদিন করে এইভাবে কন্টিনিউ করার জন্য। তাই মানে সুগারটা সে মনিটর করে সেও কিন্তু বুঝছে। কিন্তু দেখা যাচ্ছে রোগী বলবো স্যার 3 মাস আগে একবার খালি পেটে দেখেছিলাম আর গত দিন শুধু খালি পেটে দেখেছিলাম। যাতে 4 বেলা না দেখার জন্য একটা বড় সংখ্যক রোগী খালি পেটে হয়তো 6-7 পেয়েছে, ভাবছে সারাদিন মনে হয় আমার 6-7 থাকছে, আসলে কিন্তু তা হচ্ছে না। যাতে সুগার মনিটরিং এবং পেশেন্টকে কনভিন্স করা এবং একটু এডুকেট করা, খাবার দাবার, জীবনযাত্রা, ঘুম সব কিছু মিলিয়েই আসলে ডায়াবেটিসের একটা মানে কমপ্লিট চিকিৎসা। আমরা ডায়াবেটিস নিয়ে আরও বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের আসলে ফলো আপ বা কী কী ধরনের টেস্ট করা উচিত, এবং আপনি খুব চমৎকার করে বললেন যে আসলে ইয়ারলি যদি কিছু চেক আপ করা যায়, তার সাথে টুকটাক যে বেসিক যে টেস্টগুলো সেগুলো ইনক্লুড করলে তিনি অবগত থাকবেন যে তার ব্লাড সুগার ঠিক আছে কিনা বা অন্যান্য অর্গান ঠিক আছে কিনা। ডক্টর ফারিয়া আফসান, আপনার কাছে একটু জানবো, এই যে ডায়াবেটিক পেশেন্ট একটা সময় দেখা যায় যে কিডনি জনিত সমস্যায় ভুগছে, তাদের অন্যান্য টেস্টের পাশাপাশি কিডনির রিলেটেড যত ধরনের টেস্ট রয়েছে তার পাশাপাশি চোখের যত্ন নেওয়া বা চোখের পরীক্ষা করাটাও কি গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই, কারণ চোখ একটা টার্গেট অর্গান ডায়াবেটিস কমপ্লিকেশন হওয়ার জন্য। অবশ্যই মানে আমরা শুধু মানে পেশেন্ট এসে কখন বলবে যে আমি চোখে দেখতে কম পাচ্ছি সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব না। নিয়মিত চোখের ফলো আপটাও কিন্তু খুব জরুরি। যেই ফলো আপের কথা আমরা একটু আগে বলছিলাম যে বছরে একবার, যে সুস্থ আছেন ডায়াবেটিস রোগী যার কোনো জটিলতা এখনও হয় নাই, সে বছরে একবার চোখ পরীক্ষা করবে। আর যার চোখের জটিলতা এর মধ্যেই হয়ে গেছে তার কিন্তু 3 থেকে 6 মাস পর পর অবশ্যই অপথলমোলজিস্ট বা চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে। চোখের অবস্থাটা কেমন আছে, আরও কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা সেই ব্যাপারে ডিসিশন উনি দেবেন। সুতরাং অবশ্যই চোখের ব্যাপারটা খুবই খুবই জরুরি। আর আমরা সাধারণত যেটা বলি, যখন ডায়াবেটিস ধরা পড়বে প্রথমেই কিন্তু একটা চোখ পরীক্ষা, বেসিক কিছু টেস্ট আমরা কিন্তু কমপ্লিকেশন স্ক্রিনিং প্রথম ধরা পড়ার সময় সবারই করে থাকি, সেটা টাইপ 1 বা টাইপ 2 যারই হোক। এবং টাইপ 2-র ব্যাপারে আমাদের আসলে বিশেষ সতর্ক থাকতে হয় এই কারণে, কারণ আমরা প্রথমেই বলেছি যে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু অনেক কমপ্লিকেশন নিয়েই অনেক সময় ধরা পড়ে, এবং টাইপ 2 ডায়াবেটিস বলবো একটা সাইলেন্ট ডিজিজ, ধরা পড়ার অনেক আগের থেকেই কিন্তু এই জটিলতাটা বা এই ডিজিজটা শুরু হয়েছে। সুতরাং এমনও হতে পারে যে সে কমপ্লিকেশন নিয়েই আমাদের কাছে প্রথম আসলো। সুতরাং সেই ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কমপ্লিকেশন স্ক্রিনিংয়ের ব্যাপারে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। আচ্ছা, যেমনটি ডক্টর সাইফুদ্দিন বলছিলেন যে আসলে রোগীদের এই ব্যাপারে সচেতন হওয়াটা, এবং অনেক সময় দেখা যায় তাদের অজ্ঞতার কারণে, কিছুটা গাফিলতির কারণে কিন্তু তারা দেখা যায় যে ভবিষ্যতে ডায়াবেটিস নিয়ে অনেক বেশি ভুগছে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু আজকের আমাদের আলোচ্য বিষয়ে যে চিকিৎসকদের ভূমিকা, তো চিকিৎসকদের ভূমিকার মধ্যে ঔষধ দেওয়ার পাশাপাশি এই যে একটা সময় নিয়ে রোগীদেরকে কাউন্সিলিং করে, সেটাকে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলেই কি করা হয়? যদি অ্যাজ এ হোল বলতে পারলেন তাহলে খুব বেশি হয় না আসলে, কিন্তু আমি মনে করি যারা এন্ডোক্রাইনোলজিস্ট প্র্যাকটিস করছেন তাদের কিন্তু এই চিকিৎসার কম্পোনেন্টের মধ্যে অবশ্যই এই সময়টা দেওয়া রোগীর জন্য খুবই জরুরি। কারণ শুধু চিকিৎসা লিখে দিলেই কিন্তু আসলে কাজটা শেষ হয়ে যায় না। কারণ আমরা চাই একটা পেশেন্ট যেন নিজেই তার এডুকেটর হন, যেন কিভাবে উনি এই যে লাইফস্টাইলে তার যে এখন ডায়াবেটিস হওয়ার জন্য জীবনযাত্রায় যে পরিবর্তন আসবে, একটা খাওয়ায় পরিবর্তন, একটা এক্সারসাইজে পরিবর্তন, একটা হচ্ছে গ্লুকোমিটার দিয়ে নিয়মিত ব্লাড সুগার মাপার পরিবর্তন, পায়ের কিছু যত্ন ডেইলি নেওয়ার পরিবর্তন, এগুলো যদি আমরা পেশেন্টকে প্রথম দিন থেকেই শিখিয়ে দিতে পারি তাহলে কিন্তু সে নিজেই তার ডাক্তার, সে নিজেই তার বুঝতে পারবেন আসলে কখন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, কখন ব্লাড সুগার বেশি বেড়ে যাচ্ছে, এতে কি করতে হবে, কিভাবে ডোজ অ্যাডজাস্ট করতে হবে। এই এডুকেশনগুলি কিন্তু আসলে একজন চিকিৎসকের খুবই গুরুত্বপূর্ণভাবে পেশেন্টকে শিখিয়ে দেওয়া দরকার। কারণ আমরা যে ফলো আপটা বলছি, আমরা জানছিলাম ডক্টর সাইফুদ্দিন বলছিল যে 400-450 আমরা এন্ডোক্রাইনোলজিস্ট আছি, বা আরও কিছু মেডিসিন স্পেশালিস্ট আছে, ডায়াবেটোলজিস্ট আছে, কিন্তু সবাই মিলে কিন্তু এত বড় ডায়াবেটিক পেশেন্টের লোড নেওয়াটা খুব এখন একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়ে গেছে। আর যেভাবে ডায়াবেটিসের পেশেন্ট বাড়ছে সেই ক্ষেত্রে অবশ্যই পেশেন্টের এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি ফুড কেয়ারের কথা বলছিলেন, আমি ডক্টর সাইফুদ্দিন আপনার কাছে একটু জানবো,
ফুড কেয়ারের বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের শহরাঞ্চলের তুলনায় কিন্তু গ্রামাঞ্চলের মানুষদের মনে হয় ফুড কেয়ারের ব্যাপারে একটু তাদের অবহেলা রয়েছে, বা এই বিষয়টি তারা জানেই না, যার কারণে কিন্তু গ্যাংগ্রিনে তারা আক্রান্ত হচ্ছে। এই বিষয়ে আপনার মতামতটা কি? হ্যাঁ, ধন্যবাদ। ডায়াবেটিক ফুড আলসার নিয়ে একটা বড় সংখ্যক রোগী কিন্তু আমাদের কাছে আসছে, এবং দেখা যাচ্ছে সারা পৃথিবীতে এটা একটা এস্টিমেশন যে সারা পৃথিবীতে প্রতি 10 সেকেন্ডে একজন মানুষের পা কেটে ফেলতে হচ্ছে ডায়াবেটিস জনিত ফুড জটিলতার জন্য। এবং আগে একটা সময় ধারণা করে হয়তো ফুড অ্যাম্পুটেশন বা পা কেটে ফেলার নাম্বার 1 কজ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেটা এই মুহূর্তে দখল করে নিয়েছে ডায়াবেটিস। ডায়াবেটিস ইজ দ্য নাম্বার 1 কজ অফ ফুড অ্যাম্পুটেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সুতরাং এটা খুবই ডিভাস্টেটিং, কারণ হচ্ছে ডায়াবেটিস ফুডে যখনই আলসার হচ্ছে এখানে স্নায়ুজনিত জটিলতা থাকছে, রক্তনালী জনিত জটিলতাও থাকছে, অ্যাথেরোস্ক্লেরোসিস এবং নিউরোপ্যাথি, দুটো কম্বিনেশনই কিন্তু ডায়াবেটিক ফুড আলসার বা গ্যাংগ্রিন হচ্ছে, যার ফলে এটা চিকিৎসা লম্বা সময় ধরে করতে হয়, এটা চিকিৎসা ব্যয়বহুল এবং ক্ষেত্র বিশেষে পা কেটে ফেলতে হচ্ছে। সুতরাং ডায়াবেটিস রোগীদের আমরা সবসময় বলি যে ডায়াবেটিস ধরা পড়ার পর থেকেই আপনি প্রতিদিন পায়ের যত্ন নেবেন। তাহলে রোগীরা অনেক সময় জিজ্ঞেস করে যে পায়ের যত্ন কীভাবে নেব। নাম্বার 1, একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গোসল করার পর পায়ের আঙ্গুলের ফাঁকে কোনো ময়লা আছে কিনা সেটা খেয়াল করতে হবে। আমরা যেরকম গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে ফিরিয়ে প্রত্যেক পায়ের আঙ্গুলের ফাঁকা কিন্তু মুছে ফেলতে হবে। প্রত্যেক দিন পা এক্সামিন করে দেখতে হবে। অনেক সময় আমরা বলছি একটু আয়না ইউজ করতে পারেন, অথবা আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার রিলেটিভসের হেল্প নিতে পারেন, হাজব্যান্ড ওয়াইফের হেল্প নিতে পারেন, ছেলেরা মায়েদের হেল্প নিতে পারে। পায়ের নিচে অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগীদের নিউরোপ্যাথি থাকছে, যার ফলে পায়ের নিচে যে সে কেটে গিয়েছে সেটা সে কিন্তু পারসিভ করে না। দেখা গেলো যে 5 দিন 7 দিন পর সে খেয়াল করে যে ডায়াবেটিসের জুতার ভিতরে যে একটা পাথরের কণা বা কিছু পরে যে পায়ে ক্ষত হচ্ছে সেটা সে বুঝতে পারছে না, যেহেতু এখানে স্নায়ু ড্যামেজ, তার বোধ শক্তি কমে যাচ্ছে। এবং যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়াবেটিক ফুট আলসার জনিত জটিলতাগুলো বেশি হচ্ছে। এবং ডায়াবেটিস রোগীদের কিন্তু মোজা এবং কী ধরনের জুতা কিনবে সেটাও কিন্তু আমরা রোগীদের এডুকেট করে দিই। এক হচ্ছে কী ধরনের জুতা, কী ধরনের মোজা পরবে, পায়ের কোনো এক্সারসাইজ আছে কিনা, বা এগুলো কিন্তু সব কিছুই কিন্তু ডায়াবেটিক হেলথ কেয়ার এডুকেশন আমি যেটা আপনাকে আগে বলেছি তার মধ্যে কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট। চোখের যত্ন, দাঁতের যত্ন এবং পায়ের যত্ন অবশ্যই আমাদের, অর্থাৎ এই হেলথ কেয়ারের মধ্যে কিন্তু আসলে অনেকগুলো বিষয় জড়িত, এবং এক কথায় বলা যেতে পারে যে যদি ব্লাড সুগার কন্ট্রোল থাকে তাহলে অনেকগুলো ডিজিজের রিস্ক কিন্তু কমে যাচ্ছে। ডক্টর ফারিয়া, আপনার কাছে একটু জানবো, এখন তো আসলে সোশ্যাল মিডিয়াতে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অনেক ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি, যে ঔষধ বাদ দিয়ে যদি এই ধরনের পাউডার আর প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু যদি খাওয়া হয় তাহলে তার ব্লাড সুগার কন্ট্রোলে চলে আসবে বা ডায়াবেটিস একেবারেই গায়েব হয়ে যাবে। এই বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন? এগুলি নিয়ে আসলে সচেতনতা বাড়াতে হবে রোগীদের মধ্যে, যে আসলে যেই জিনিসটার আমি আমার রোগীদেরকে যেমন বলি, আপনি যেই একটা ওষুধ খাচ্ছেন সেটা কিন্তু একটা কম্পোজিশন আছে, একটা জেনেরিক একটা ব্র্যান্ড আছে, সেটা আপনি ইচ্ছা করলেই সার্চ দিয়ে দেখতে পারেন যে এর ভিতরে কি আছে, আমি খেতে পারবো কিনা। কিন্তু যেই জিনিসটার আপনি জানেনই না এটার ভিতরে কি আছে, শুধু একটা পাউডার বা গুঁড়া হিসাবে এটা বিক্রি হচ্ছে এই বলে যে এটা ডায়াবেটিসের চিকিৎসা করবে, সেটার ব্যাপারে অবশ্যই আপনার সচেতন হতে হবে, এবং আপনি না জেনে তো কোনো ওষুধ খেতে পারেন না। সুতরাং এই ব্যাপারে যদি একটু সচেতন করতে পারি আমরা রোগীকে, যদিও এটা একটা অনেক বড় কাজ, কারণ সবার কাছে পৌঁছাতে হবে আমাদের এই নলেজটা, এই ক্ষেত্রে অবশ্যই সোশ্যাল মিডিয়া আমাদেরকে বড় হেল্প করতে পারে, যার মাধ্যমে এটা আসছে তাকে সেভাবেই আমাদের এডুকেশনটা ছড়িয়ে দিতে হবে আর কি সবার মধ্যে। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের এই প্রোডাক্ট রিলেটেড যে ওষুধগুলো রয়েছে সেগুলো খাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজের বিবেচনা করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে মনে খাওয়া উচিত। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব, আরো একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, সেই সম্পর্কে খুব চমৎকার মেসেজ আপনি দিলেন যে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাচাই বাছাই করে আসলে সেগুলো খাওয়া উচিত অথবা একেবারেই বাদ দেওয়া উচিত। ডক্টর সাইফুদ্দিন, আপনার কাছে একটু জানবো যে ডায়াবেটিস প্রতিরোধে সরকারের বা স্বাস্থ্য খাতের আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? কারণ যে হারে ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে সেখানে নিশ্চয়ই স্বাস্থ্য খাতের একটি বিশাল ভূমিকা রয়েছে। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে আমরা কিন্তু বিভিন্ন স্ক্রিনিং প্রোগ্রাম কন্ডাক্ট করছি। আমরা স্কুলে গিয়ে ডায়াবেটিস চেক করছি, যেমন আমরা অফিসার্স ক্লাবে প্রোগ্রাম করছি, বিভিন্ন স্কুল কলেজে আমরা কিন্তু বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির স্ক্রিনিং প্রোগ্রাম করছি, যে ওই অফিসে ধরেন 400-500 লোকজন আছে, আমরা সকালে গিয়ে সব ব্লাড সুগার চেক করছি এবং আমরা চিকিৎসা দিচ্ছি বা কোনো নেসেসারি ইনভেস্টিগেশন থাকে সেটা সাজেস্ট করে আসি। সুতরাং স্ক্রিনিং ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা রোগীদের যেটা বলছি, আপনার বয়স 20 হলেই বছর অন্তত একবার ডায়াবেটিস পরীক্ষা করেন। ডায়াবেটিস
আর্লিয়েস্ট স্টেজে ডায়াগনোসিস করা এবং তার সুচিকিৎসা। এবং আপনি জেনে খুবই খুশি হবেন, সারা পৃথিবীতে ইনক্লুডিং ডেভেলপ কান্ট্রি, ইউএসএতে ডায়াবেটিসের যত ধরনের ওষুধ পাওয়া যায় বাংলাদেশে অল দ্য মেডিকেশনস আর অ্যাভেলেবল। এবং ডায়াবেটিসের সবচেয়ে উন্নত মানের চিকিৎসা যেগুলো সিজিএম, ইনসুলিন পাম্প, তারপর হচ্ছে ইনজেক্টেবল GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, ওয়ান্স উইকলি যেসব ইনজেকশনগুলো GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, টিরসেপেটাইড, সেগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল, আমরা চিকিৎসা করছি। সুতরাং মানুষ নিশ্চিন্তে ডায়াবেটিস চিকিৎসা আপনার কখনোই বিদেশ যেতে হবে না। ডায়াবেটিসের সব ধরনের চিকিৎসা এবং সবচেয়ে স্কিলড এন্ডোক্রাইনোলজিস্ট আমাদের দেশে অ্যাভেলেবল। শুধু একটু সচেতন হয়ে সাধ্যমতো চিকিৎসা নিতে হবে। ডক্টর সাইফুদ্দিন, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। ডক্টর ফারিয়া, আপনার কাছে একটু জানবো যে এই যে স্ক্রিনিংটা আপনারা আয়োজন করছেন, সেই স্ক্রিনিংয়ের পরিমাণটা, অর্থাৎ সবাই যেন সেই সুবিধাটা পায়, সেটা গ্রামাঞ্চলের মানুষ হোক, শহরাঞ্চলের মানুষ হোক, সবার জন্য যেন স্ক্রিনিং প্রোগ্রামটা অ্যাভেলেবেল হয়, সেক্ষেত্রে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি প্রথমে একটু, যেটা আপনি একটু আগেই জিজ্ঞেস করছিলেন যে সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে, আমি বলবো যে আমাদের এখন প্রায় প্রতিটা জেলায় কিন্তু এনসিডি কর্নার গভর্নমেন্ট হসপিটালগুলিতে চলে এসছে। সেখানে কিন্তু সেই এনসিডি কর্নারে একজন চিকিৎসক, উনি বাংলাদেশ ন্যাশনাল গাইডলাইন, যেটা ডায়াবেটিসের গাইডলাইন, সেখানে আমাদের এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে আমরা সবাই অনেকেই কন্ট্রিবিউটার আছি, এবং এই ন্যাশনাল গাইডলাইন কিন্তু একজন চিকিৎসককে সাহায্য করছে কিভাবে একটা ডায়াবেটিস পেশেন্টের স্ক্রিনিং আর ট্রিটমেন্ট করতে হয়। সুতরাং সেই ব্যাপারে কিন্তু আমি বলবো সরকারের একটা বেশ পদক্ষেপ আছে যে ডায়াবেটিস স্ক্রিনিং এবং ট্রিটমেন্টের ব্যাপারে চিকিৎসকদের সহায়তা করছেন। আর আমাদের এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে যদি বলি, আমরাও চিকিৎসকদের রিমোট প্রত্যন্ত অঞ্চলের যারা চিকিৎসক আছেন তাদেরকে বেশ একটা ট্রেনিং প্রোগ্রাম, সেটা কখনো কখনো আমরা নিজেরাও গিয়ে দিচ্ছি, বা আমরা ঢাকায় ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, ওনারা এসে করে যাচ্ছেন, বা এরকম বিভিন্ন শহরে গিয়েও কিন্তু আমরা এরকম ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করছি। হোল ডে হতে পারে, বা এরকম ওয়ার্কশপ টাইপ সারা দিনের প্রোগ্রাম, বা 2-3টা সেশন নিয়ে প্রোগ্রাম এরকম অর্গানাইজ করা হচ্ছে। তো আশা করা যায় যে সেরকম এই প্রোগ্রামগুলো চিকিৎসকের জন্য খুবই ভালো হবে, এবং তারা এই ডায়াবেটিস চিকিৎসার ব্যাপারে কিন্তু আরও সচেতন হবেন। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে বিভিন্ন ধরনের সুব্যবস্থা রয়েছে ডায়াবেটিক পেশেন্টদের জন্য, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছে বা নিম্ন আয়ের মানুষ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নিজের পয়সা দিয়ে ব্লাড সুগার চেক করা বা যদি কোনো সমস্যা দেখা দেয় তখন বাকি ট্রিটমেন্টগুলো করা কিন্তু তার জন্য একটু ইম্পসিবল হয়ে যায়। তো এক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকে তাদের জন্য আসলে স্বল্প মূল্যে বা বিনামূল্যে কোনো চিকিৎসা সেবা দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? অবশ্যই দুইটা বাংলাদেশে অ্যাভেলেবল। সব, একটু আগেই ডক্টর সাইফুদ্দিন বলছিলেন যে সবগুলি ওষুধই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। তার মধ্যে দুইটা খুব প্রয়োজনীয় ওষুধ, একটা মেটফর্মিন, একটা গ্লিক্লাজেড, এটা কিন্তু গভর্নমেন্ট থেকে ফ্রি দেওয়া হচ্ছে। এবং এখনও আমরাও এই গাইডলাইনটা নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে ইনসুলিন গাইডলাইন। সেখানে কিন্তু সামনে ইনসুলিনটাও ফ্রি দেওয়ার জন্য একটা পরিকল্পনা আছে সরকারের। সুতরাং আশা করি সেটা যখন হবে তখন পেশেন্টদের জন্য আরও বেশি ফ্রুটফুল হবে। তো এই মুহূর্তে দুইটা ওষুধ কিন্তু এই এনসিডি কর্নারে পেশেন্ট ফ্রি পাচ্ছেন। আচ্ছা, আপনি খুব চমৎকার করে বললেন যে যেহেতু আমার মনে হয় এই মেসেজটা অনেকে হয়তো বা জানে না যে এই ধরনের ঔষধগুলো আসলে ফ্রিতে দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কিছু ট্রিটমেন্ট রয়েছে যেগুলো করার জন্য হয়তো তাদের সরকারি পর্যায়ে তারা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না, তখন বেসরকারি হসপিটালে যেয়ে তারা সেই ট্রিটমেন্টটা নিচ্ছে, তখনই দেখা যায় যে তাদের ট্রিটমেন্টটা থেমে যাচ্ছে শুধুমাত্র অর্থ সংকটের কারণে। ডক্টর সাইফুদ্দিন, আপনার কাছে একটু জানবো যে জনগণকে আসলে ডায়াবেটিসের ব্যাপারে সচেতন করার জন্য এই যে মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করছি, এর বাইরে আর কি পন্থা আমরা অবলম্বন করতে পারে যেন মানুষ সচেতন হতে পারে? একটা হচ্ছে যেমন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে আমরা বিভিন্ন গোল টেবিল বৈঠক করছি, টিভিতে ডিসকাশন করছি, সোশ্যাল মিডিয়াতে আমরা লিখছি বা আলাপ করছি, এগুলো সাধারণ মানুষজন জানতে পারছে না। ভগবান, বিভিন্ন স্কুল কলেজে আমরা হেলথ এডুকেশন নিচ্ছি, ডায়াবেটিস এবং কমন কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন প্রেশার বা কোলেস্ট্রলের কী চিকিৎসা বা কী স্ক্রিনিং আপনার এই বয়সে করা হচ্ছে সেটা আমরা করছি। এই যে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে টিভি প্রোগ্রাম, সব কিছু মিলিয়েই আসলে মানুষকে সচেতন করার জন্য আমাদের অব্যাহত চেষ্টা করে যেতে হবে যাতে মানুষ এওয়ার হয়। এবং যখন একজন ডায়াবেটিস রোগী আমাদের ওপিডিতে বা চেম্বারে আসে, আমরা তাকে বলছি আপনার বাসায় অন্য বাকিদের আপনি ডায়াবেটিস চেক করেছেন কিনা, এবং আপনি খুবই অবাক হবেন। আমার কাছে যেমন আমি গত সপ্তাহে একজন রোগী দেখলাম, এক মহিলা, উনি সবসময় আমি ব্লাড সুগার দেখি, ব্লাড সুগার ওয়েল কন্ট্রোল 6-7 এরকম থাকছে। তা আমি ওনাকে বললাম যে আপনি আগামী সপ্তাহে যখন আমার কাছে আসবেন সুগার ফলো আপ চার্ট নিয়ে আপনি বাসার সবার ডায়াবেটিস চেক করে একটা কাগজে লিখে নিয়ে আসবেন। খুবই অবাক, দেখা গেল যে ওনার 6 সদস্যের ফ্যামিলি মেম্বার, উনি শুধু ডায়াবেটিসের জন্য চিকিৎসা নিচ্ছে, কিন্তু বাকি 5 জনের স্ক্রিনিং করে 2 জনের ডায়াবেটিস পাওয়া গেল যে 14-15 বা এরকম, দ্যাট ওয়াজ আনডায়াগনোজ। সুতরাং চিকিৎসকের ভূমিকা এই ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট, পেশেন্টকে এনকারেজ করা
যে আপনার ফ্যামিলি মেম্বার এবং নিয়ার এবং ডিয়ার রিলেটিভসে আপনি একটু ডায়াবেটিস চেক করে দেন, আপনি একজন অ্যাডভোকেসি করতে পারেন হচ্ছে যাতে ডায়াবেটিসের দ্য আর্লিয়েস্ট স্টেজে ডায়াগনোসিস হবে। ডক্টর ফারিয়া, আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাই, আমরা তো আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে আরেকটা বিষয় আমার মনে হয় একটু আলোচনা করা উচিত, যে কোনো ব্যক্তি যদি স্ট্রেস থাকে সেটি কি আসলে তার ব্লাড সুগার বাড়াতে পারে? ধন্যবাদ। এটা কিন্তু আসলে এখন একটা ডায়াবেটিসের ঝুঁকি হিসাবেই পরিগণিত হয়েছে, যে মানসিক চাপ বা স্ট্রেস, সেটা কর্মক্ষেত্রেই হোক বাসার ক্ষেত্রেই হোক, সেটা কিন্তু একটা ডায়াবেটিস হওয়ার জন্য একটা ঝুঁকি এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার জন্যও একটা ঝুঁকি। সুতরাং এটাকে আসলে প্রপারলি অ্যাড্রেস করতে হবে। এখন একজন মানুষকে যদি আমি বলি যে আপনি স্ট্রেস নেবেন না, তাহলে কিন্তু আসলে এটা কোনো ফ্রুটফুল অ্যাডভাইস হয়ই না। তাহলে এটাকে রিলিভ করার জন্য আমাদের কিছু অ্যাডভাইস পেশেন্টকে দিয়ে দিতে হবে। এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ। আরেকটা যেটা চলে এসছে, প্রপার স্লিপ টাইম। এখন দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও আমরা দেখি যে রাত জেগে পড়াশোনা করছে, সারাদিন ঘুমাচ্ছে বা লেটে ঘুম থেকে উঠছে। এই হ্যাবিটটা আসলে চেঞ্জ করতে হবে। স্ট্রেস রিলিফের জন্য অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলি করা যায়, তাহলে তাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করতে হবে। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, প্রপার স্লিপ এবং যতটুকু রিল্যাক্স থাকা যায় এই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে আমরা বলতে পারি যে একটা প্যাকেজ, এই প্যাকেজটা যদি প্রপারলি আমরা মেনটেন করতে পারি তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন ডায়াবেটিস নিয়ে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।